সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আবারও চলে এসেছি তোমাদের ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর যে প্রথম চ্যাপ্টার আছে নাম্বার সিস্টেমের প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার ভিডিও নিয়ে তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমত যখন কোনো চ্যাপ্টার আমরা বুঝতে যাব তখন ওই চ্যাপ্টারের যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটাকে আমাকে আগে ভালোভাবে বুঝতে হবে। আগে চ্যাপ্টারের কনসেপ্ট ভালোভাবে বুঝতে হবে যে কেন এই চ্যাপ্টারের নাম কেন বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার জিনিসটি কি, না খাওয়ার জন্য, না গায়ে মাখার জন্য, না লেখার জন্য, না পড়ার জন্য, কিসের জন্য, মানে কেন ইউজ করছি, ঠিক আছে। এই বাস্তব সংখ্যার সম্পর্কে আর কি কি তথ্য আমাদের দরকার, এই যে জিনিসগুলো যত টপিক আছে এই টপিকগুলো আগে আমাদের কি করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপরে আমরা কোষে দেখিতে যাব। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা আজকে যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যায় ইংলিশে যাকে বলা হয় রিয়াল নাম্বার। দেখো, এই বাস্তব সংখ্যা জানতে গিয়ে আমাদের প্রথমেই যেটা জানতে হবে যে বাস্তব সংখ্যা দুটো পার্টে ভাগ হয়েছে, অর্থাৎ রিয়াল নাম্বারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রেশনাল নাম্বার, মানে যাকে বলা হয় মূলদ সংখ্যা, যেটা আমরা ক্লাস 8-এ পড়েছিলাম। এবার তার সঙ্গে আর একটা এক্সট্রা অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে ইররেশনাল নাম্বার, অর্থাৎ যেটাকে আমরা বলি অমূলদ সংখ্যা। কি বললাম, দুটো ভাগে ভাগ হয়েছে। প্রথমত যেটা আসছে সেটা হচ্ছে মূলদ সংখ্যা, যাকে কি বলা হয় রেশনাল নাম্বার। আর তারপরে যেটা আসছে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা যাকে আমরা বলি ইররেশনাল নাম্বার। তাহলে কি বললাম যে বাস্তব সংখ্যাতে দুটো জিনিস আছে, এক হচ্ছে রেশনাল নাম্বার আর দুই হচ্ছে ইররেশনাল নাম্বার। আমরা ইররেশনাল নাম্বারটা পরে করব, আগে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে রেশনাল নাম্বার, অর্থাৎ মূলদ সংখ্যা জিনিসটা আমরা আজকে আলোচনা করব। এই মূলদ সংখ্যা যখন শুরু হয়েছে, অর্থাৎ মূলদ সংখ্যা যখন শুরু হয়েছে, মূলদ সংখ্যা কি, মূলদ সংখ্যা কাকে বলে, এগুলো আমি একটু পরে আসছি। মূলদ সংখ্যারও আগে, মানে যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই, তাহলে আমরা প্রথমেই যেটা পাবো মূলদ সংখ্যা থেকে আসছে, যেটা প্রথমে যেটা আমরা পাবো সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কি বললাম, স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ আমরা যখনই কিছু বলা শুরু করি, যখনই কোনো কিছু গুনছি, আমি আশেপাশে কিছু দেখছি, দেখা যাচ্ছে কটা চেয়ার আছে, কটা টেবিল আছে, কটা বই আছে, কটা খাতা আছে, যে কোনো জিনিস, কটা স্টুডেন্ট আছে তোমাদের ক্লাসে, তখন শুরুবারটা কোথা থেকে করি বলে তো, শুরুটা করি আমরা কিন্তু এক থেকে। তাহলে স্বাভাবিক সংখ্যাতে কি বলছে যে শুরুবারটা হবে কোথা থেকে, এক থেকে। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার নিয়মই হচ্ছে কি বলো, স্বাভাবিক সংখ্যার নিয়মই হচ্ছে সংখ্যার গণনাটা শুরু হবে, অর্থাৎ সংখ্যার গণনাটা কোথা থেকে শুরু হবে, এক থেকে, ঠিক আছে। তাহলে একের পর দুই, দুইয়ের পর তিন, তিনের পর চার, এভাবে ডট 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 চলতে থাকবে। তাহলে স্বাভাবিক সংখ্যার গণনাটা শুরু হবে কোথা থেকে, এক থেকে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে কত দূর পর্যন্ত যাবে, কি বলছে যে কত দূর পর্যন্ত যাবে, এটা কিন্তু আমাদের জানা নাই, কারণ গণনা আমি শেষই করতে পারবো না। তাই কি বলা হচ্ছে যে একটা জিনিস, মানে যেটা গণিতজ্ঞরা এরকম ভাবে গণনা করছে, কিন্তু গণনা তো শেষ করতে হবে, তাই না। কিন্তু যখন গণিতজ্ঞরা হার মানলো, তখন এমন একটা ট্রাম নিয়ে এসলো, বা এমন একটা ট্রাম ইউজ করলো, যে ট্রামটা আমরা ছায়া বইয়ের নিচে দেখবা লেখা থাকে অনেক টেক্সট বুক বা নোটে, যে ইনফিনিটি লার্নিং বলে একটা কথা আছে, মানে শিক্ষার যেমন শেষ নাই, সেখানে ইনফিনিটি একটা ওয়ার্ড, ঠিক আছে, সরি সিম্বল, এই টাইপের একটা সিম্বল, যে সিম্বলটা ইউজ করা হয়। আচ্ছা, এটা মানে কি বলতো, এটা মানে হচ্ছে যার শেষ নাই। কি বললাম, যে এটা মানে হচ্ছে যার শেষ নাই, অর্থাৎ সংখ্যাটা আমরা গণনা করতে করতে শেষ করতে পারছি না, তাই ইনফিনিটি চিহ্নটা ব্যবহার করা আছে। আর এই মানগুলো দেখো 1 2 3 4 এভাবে পজিটিভের দিকে আগাচ্ছে, মানে ধনাত্মকের দিকে আগাচ্ছে, সামনের দিকে আগাচ্ছে, কোন দিকে, ধনাত্মকের দিকে। যাকে অর্থাৎ স্বাভাবিক সংখ্যাকে ইংলিশে বলা হয় ন্যাচারাল নাম্বার, NATURAL, ন্যাচারাল নাম্বার। নাম্বার মানে সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যাকে কি বলা হয়, ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা শুরু হবে কোথা থেকে, এই এক থেকে, শেষ হবে কোথায়, ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে, ঠিক আছে। যে কারণে দেখো স্বাভাবিক সংখ্যাতে ইংলিশ যে প্রথম টার্মটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে এন, তাই না,
এন, তাই স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা ইন্ডিকেট করা হয়। এন মানে কি? এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ যদি এন আমরা দেখতে পাই তার মানে ভাববো যে স্বাভাবিক সংখ্যাকে বোঝানো হচ্ছে। এখানে কাকে বোঝানো হচ্ছে? স্বাভাবিক সংখ্যাকে। এবার দেখো আমরা প্লাস করছি, দেখো একের সঙ্গে 2 প্লাস করব, কি পাবো? 3 পাবো। 3 এর সঙ্গে 4 যোগ করব, মানে সামনের দিকে যাচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ধরো সাপোজ কেউ হচ্ছে একটা টার্ম মানে একটা সংখ্যা নিল 2 একটা সংখ্যা নিল, আবার কি করলো আর একটা সংখ্যা নিল 2, যে 2 থেকে 2 কি করছে? মাইনাস করছে। 2 থেকে 2 মাইনাস করছে। তাহলে 2 থেকে 2 যখন আমরা মাইনাস করব কত পাবো বলো তো? 0 পাবো। এবার প্রশ্ন হচ্ছে কিন্তু 0 তো আমরা স্বাভাবিক সংখ্যার মধ্যে পাচ্ছি না, তাই না? তখন গণিতজ্ঞরা কি করলো যে এই জায়গাটায় এই টার্মটা যে 0 কথাটা আসলো এটারও তো কোনো একটা নাম দিতে হবে। তো কি করলো? প্রথমে স্বাভাবিক সংখ্যা, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা বলে একটা সংখ্যা মানে ইউজ হলো। কি বললাম? অখণ্ড সংখ্যা। এই অখণ্ড সংখ্যার শুরুবাতটা মানে শুরুটা হচ্ছে কোথা থেকে বলো তো? 0 থেকে। আমি বললাম একটা 0 টার্ম আসলো, 0টাকেও তো রাখতে হবে, সেটা স্বাভাবিক সংখ্যাতে থাকলো না। অখণ্ড সংখ্যার শুরুতে হচ্ছে 0। দেখো স্বাভাবিক সংখ্যার শুরুতে আমরা শুরুটা করছি 1 থেকে, আর অখণ্ড সংখ্যাটা শুরু করব কোথা থেকে? 0 থেকে। তাই 0-র পরের ঘরকে 1, দেখো 0-র পরের ঘর 1, তারপর বিন্দাস 2 3 এরকম ভাবে 4 ডট 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 চলতে থাকবে। কত দূর যাবে? ইনফিনিটি পর্যন্ত, প্লাস ইনফিনিটি। এবার দুটোর মধ্যে যদি আমরা ডিফারেন্স খুঁজতে যাই যে স্বাভাবিক সংখ্যা আর অখণ্ড সংখ্যার মধ্যে ডিফারেন্স কি, দেখো স্বাভাবিক সংখ্যার শুরুটা হচ্ছে 1 থেকে, অখণ্ড সংখ্যার শুরুটা হচ্ছে 0 থেকে। তাই ডিফারেন্স হচ্ছে এটাই যে একটা এখানে 0 অ্যাড হচ্ছে আর এখানে 0টা থাকছে না, মানে এক ঘর পর থেকে শুরু হচ্ছে। অখণ্ড সংখ্যাকে ইংলিশে বলা হয় হোল নাম্বার। কি বললাম? অখণ্ড সংখ্যাকে ইংলিশে বলা হয় হোল নাম্বার, মানে সমস্ত। এখানে হোল মানে কি? সমস্ত, আর নাম্বার মানে তো বুঝতে পারছো সংখ্যা। যাকে দেখো এখানে ডাব্লু আছে না প্রথম অক্ষর, ডাব্লু দ্বারা ইন্ডিকেট করা হয়, চিহ্নিত করা হয় যে ডাব্লু মানে কি? ডাব্লু মানে হচ্ছে অখণ্ড সংখ্যা অর্থাৎ হোল নাম্বার। ঠিক আছে, এবার দেখো দুটোর মধ্যে আমি এবার এই দুটোর মধ্যে একটা প্রশ্ন বলছি তোমাদের, যে ধরো সাপোজ কোন টিচারে বা কেউ তোমাকে জিজ্ঞাসা করছে যে এখানে যতগুলো স্বাভাবিক সংখ্যা পাবো সমস্ত স্বাভাবিক সংখ্যা কি অখণ্ড সংখ্যা হবে? সমস্ত স্বাভাবিক সংখ্যা কি অখণ্ড সংখ্যা হবে? এটা যদি প্রশ্ন করে, দেখো তোমরা সমস্ত স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 1 থেকে শুরু হচ্ছে সমস্ত স্বাভাবিক সংখ্যা কিন্তু অখণ্ড সংখ্যার ঘরে আমরা পাবো। অবশ্যই পাচ্ছি, দেখো 1 থেকে শুরু হচ্ছে, এখানে 0 থেকে শুরু হচ্ছে, তো সমস্ত স্বাভাবিক সংখ্যা অবশ্যই অখণ্ড সংখ্যা হবে, অর্থাৎ হ্যাঁ। এবার ধরো প্রশ্ন বললো যে সমস্ত অখণ্ড সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা হবে? সমস্ত অখণ্ড সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা হবে? প্রশ্নটা ভালোভাবে বুঝবে। অখণ্ড, তারপরে আবার বলছে সমস্ত। দেখো এখানে কিন্তু 0 আছে, কিন্তু স্বাভাবিক সংখ্যার ঘরে 0 নেই, তাই আমরা এটা বলবো না। সমস্ত অখণ্ড সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারবো না, কিন্তু সমস্ত স্বাভাবিক সংখ্যা কি থাকবে? অখণ্ড সংখ্যার ঘরে থাকবে, আর সমস্ত অখণ্ড সংখ্যা সমস্ত স্বাভাবিক সংখ্যার ঘরে হবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমি কি বললাম যে প্লাস করতে করতে এরকম ভাবে এগোচ্ছে, কত দূর এগোচ্ছে? ইনফিনিটি। আবার দেখো 0। এবার আমার কথা হচ্ছে যে ধরো সাপোজ কি করলো, কেউ একটা সংখ্যা নিল 2, কেউ একটা সংখ্যা নিল 2 আর নিল 3। এবার 2 আর 3 কি করছে? বিয়োগ করছে, অর্থাৎ 2 থেকে 3 বিয়োগ করছে। আমরা 3 থেকে 2 যখন বিয়োগ করছি 1 পাচ্ছি, মানে 1 বলতে কি? প্লাস 1, প্লাস একটা পজিটিভ মানে ধনাত্মক। আচ্ছা, এবার দেখো 2 আর -3। আচ্ছা, এটা যখন আমরা করব ক্লাস 6 7 আমরা এই জিনিসটা শিখেছিলাম যে 2 থেকে 3 মাইনাস করছি, এটা মানে আমরা দেখবো, দেখো 2 এর আগে কিছু নাই মানে প্লাস আছে, এটা মানে মাথায় রাখবে যে বড় সংখ্যা কোনটা? বড় সংখ্যা এখানে হচ্ছে 3, ছোট সংখ্যা কোনটা? ছোট সংখ্যা হচ্ছে 2। তাহলে বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে আমরা সেই চিহ্নটা আগে বসাবো। তাহলে বড় সংখ্যার আগে মাইনাস আছে, এখানে মাইনাস বসালাম। এবার বলো যে প্লাসে মাইনাসে কি হয়? যোগ বিয়োগের ক্ষেত্রে প্লাসে মাইনাসে মাইনাস করব, কিন্তু যেটা দেখবো যে বড় সংখ্যা আছে, মানে আমি কিছুক্ষণের জন্য ভুলে গেলাম যে প্লাস মাইনাস আছে। এবার দেখো বড় সংখ্যা কোনটা? 3। তাহলে বড় সংখ্যার আগে কি আছে? মাইনাস আছে, তাই মাইনাস বসালাম। 3 থেকে 2 মাইনাস করব, অর্থাৎ 3 থেকে 2 বাদ দিলে কত আসবে? -1। এবার প্রশ্ন হচ্ছে এই যে -1 টার্মটা আসছে, এই -1 টার্মটা কোথায় বসাবো?
আমরা তো স্বাভাবিক সংখ্যার ঘরে দেখতে পেলাম না, আমরা তো অখণ্ড সংখ্যার ঘরেও দেখতে পেলাম না, তাহলে একে তো কোথাও একটা জায়গায় দিতে হবে, তাই তো নাকি? তখন কি আসলো, আবার একটা নতুন টার্ম আসলো, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তোমরা হয়তো শিখেছো বা শুনেছো পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাকে ইংলিশে বলা হয় ইন্টিজার। কি বললাম? ইন্টিজার, INTEGRS। তাহলে পূর্ণ সংখ্যাকে ইংলিশে কি বলা হয়? ইন্টিজার্স। এই পূর্ণ সংখ্যাকে, যদিও এখানে আই আছে, কিন্তু পূর্ণ সংখ্যাকে এখানে জেড দ্বারা ইন্ডিকেট করা হয়, অর্থাৎ জেড মানে আমরা ভাববো বড় হাতের জেড দ্বারা ইন্ডিকেট করা হয়, ঠিক আছে? বড় হাতের জেড মানে এখানে বোঝাচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যাতে কি বলছে? পূর্ণ সংখ্যাটা এটাই বলছে যে আমরা এই যে স্বাভাবিক সংখ্যা পেলাম, এই যে অখণ্ড সংখ্যা পেলাম, এগুলো তো পূর্ণ সংখ্যা হবে, তার সঙ্গেও কি বলছে, তার সঙ্গেও আমরা যতগুলো, দেখো স্বাভাবিক আর অখণ্ড, আমি যদি অখণ্ড বলি তার মানে স্বাভাবিকও বলা হয়েছে। যখন অখণ্ড সংখ্যাটা আমরা শুরু করছি, জিরো থেকে শুরু করছি, তো প্রশ্ন হচ্ছে জিরোর পর থেকে আমি ওই দিকে চলে গেলাম, কিন্তু জিরোর এদিকে কি কোনো সংখ্যা নেই? অবশ্যই আছে, জিরোর এদিকেও সংখ্যা আছে। কি আছে দেখো, প্রথমত আমি যদি সংখ্যা রেখা করি, দেখো এটা যদি জিরো ধরি, জিরোর এদিকে আমরা পজিটিভ মানগুলো লিখছি, +1 +2 +3 এভাবে লিখছি, এভাবে আরো যাবে, ঠিক আছে, ডট ডট। আচ্ছা, এদিকে জিরো, ঠিক এদিকে মাথায় রাখবে, জিরো হচ্ছে একটা মিডিল পজিশনে দাঁড়িয়ে আছে, জিরো একটা মিডিল পজিশনে দাঁড়িয়েছে। ঠিক জিরোর ডান দিকে যত ঘর যাবে, বাম দিকেও ঠিক সেম পজিশনে তত ঘরেই আমরা পিছাবো। অর্থাৎ জিরোর ডান দিকে যদি আমি +1 যাই, জিরোর বাম দিকে আসবো আমি -1, মানে সেম সংখ্যা থাকবে, কিন্তু হচ্ছে এদিকে হচ্ছে পজিটিভ হবে, এদিকে হচ্ছে নেগেটিভ হবে, অর্থাৎ ওইদিকে ধনাত্মক হবে আর এদিকে কি হবে, ঋণাত্মক হবে। তার মানে আমরা বলবো -1, তার মানে আমরা বলবো -2, তার মানে আমরা বলবো -3। তাহলে দেখো জিরো যদি মিডিল পজিশনে থাকে, ঠিক তারপরে ঘর +1, ঠিক তার বিপরীত দিকে -1, ঠিক তারপরে ঘর +2, এদিকে -2, এদিকে +3, এদিকে হচ্ছে -3। তাহলে এই সমস্ত, মানে সমস্ত অখণ্ড সংখ্যা, তার সঙ্গে ঋণাত্মক যতগুলো সংখ্যা আমরা পাবো, এভাবে কত দূর যাবে, এভাবে +∞ পর্যন্ত যাবে, তাই তো নাকি? আর এই সাইডেও যেহেতু মাইনাসের দিকে যাচ্ছে, তাই -∞ পর্যন্ত যাবে, অর্থাৎ আমরা গণনা শেষ করতেই পারবো না। ওইদিকে যেমন পজিটিভ পর্যন্ত, মানে ইনফিনিটি পর্যন্ত যাবে পজিটিভ ঘরে, এদিকে নেগেটিভ ঘরে হচ্ছে মাইনাস পর্যন্ত যাবে। এগুলোকেই বলা হচ্ছে, মানে এগুলোকে সমস্তকে একসঙ্গে বলা হয় ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা যদি সংজ্ঞা বলতে বলে, তাহলে আমরা শুরুটা করব কিভাবে, যে জিরো এবং সমস্ত স্বাভাবিক সংখ্যা এবং সমস্ত অখণ্ড সংখ্যা যত আছে সমস্ত কিছু, তার সঙ্গে ঋণাত্মক দিকে যত সংখ্যা থাকবে, ঠিক আছে, সমস্তকে, মানে জিরোর ডান দিকে যত ধনাত্মক আছে এবং জিরোর বাম দিকে যত ঋণাত্মক সংখ্যা আছে, সমস্ত সংখ্যাকে একসঙ্গে আমরা বলবো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স। ক্লিয়ার? আমি প্রথম থেকে আরেকবার বলছি, দেখো স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, যাকে n দ্বারা ইন্ডিকেট করা হয়, শুরুটা হবে গণনাটা 1 থেকে। অখণ্ড সংখ্যা মানে হচ্ছে হোল নাম্বার বলা হয়, যাকে ইন্ডিকেট করা হয় W দ্বারা, শুরুটা হবে 0 থেকে। পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার্স, যাকে ইন্ডিকেট করা হয় Z চিহ্ন দ্বারা, ঠিক আছে, শুরুটা হবে কোথা থেকে, 0, যেমন +1 নিব, +2 নিব, ঠিক আছে, ডট ডট, ঠিক এদিকে -1 -2, মানে 0 থেকে, জিরোর ডান দিকে বাম দিকে যা সংখ্যা আছে সমস্ত সংখ্যা এরকম ভাবে চলতে থাকবে, ঠিক আছে, এদিকে ডট 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 ডট, এগুলোকে বলবো পূর্ণ সংখ্যা। এবার যদি তোমাকে প্রশ্ন বলে যে সমস্ত স্বাভাবিক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা হবে, ইয়েস, কারণ সমস্ত স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যার ঘরে পাবো। সমস্ত অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা হবে, অবশ্যই হবে, সমস্ত অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা হবে। কিন্তু এবার যদি প্রশ্নটা ঘুরিয়ে এভাবে বলে যে সমস্ত পূর্ণ সংখ্যায় স্বাভাবিক সংখ্যা হবে, ভুল। সমস্ত পূর্ণ সংখ্যায় অখণ্ড সংখ্যা হবে, ভুল। কারণ সমস্ত পূর্ণ সংখ্যা আমি অখণ্ড সংখ্যার ঘরে পাবো না, সমস্ত পূর্ণ সংখ্যা আমি স্বাভাবিক সংখ্যার ঘরে পাবো না, তাই আমি বলতে পারবো না। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমি আরেকটা প্রশ্ন বলি তোমাদের, যে জিরো দিয়ে, এই যে আমরা জিরো কথাটা পড়ছি, এই জিরো সংখ্যাটা, ধরো সাপোজ তোমাকে একটা প্রশ্ন করা হলো যে জিরো কি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা না ঋণাত্মক পূর্ণ সংখ্যা, জিরো একটা ধনাত্মক না ঋণাত্মক পূর্ণ সংখ্যা। দেখো এই টাইপের প্রশ্ন যদি তোমাকে করা হয়, তাহলে বলবে যে জিরো হচ্ছে শুধু পূর্ণ সংখ্যা, না ধনাত্মক না ঋণাত্মক। মানে জিরোকে আমি ধনাত্মকও বলতে পারবো না, জিরোকে আমি ঋণাত্মকও বলতে পারবো না, অর্থাৎ জিরোর আগে প্লাসও বসাতে পারবো না, মাইনাসও বসাতে পারবো না। জিরো ধনাত্মকও না ঋণাত্মক না, জিরো একটা পূর্ণ সংখ্যা, বাস
আর কিছু না। ঠিক আছে, তাহলে প্রশ্নটা যদি বলা হয় যে 0 কি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, না। 0 কি একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, না। 0 একটি পূর্ণ সংখ্যা। 0 0-র মতো থাকে, 0 কারোর দরকার পড়ে না, মানে প্লাসেরও দরকার পড়ে না, মাইনাসেরও দরকার পড়ে না, 0 বিন্দাস। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি যেটা হচ্ছে রেশিওনাল নাম্বার, যে কথাটা বললাম, মানে এত কিছু আসলো কিন্তু এই রেশিওনাল নাম্বারের মানে ফ্ল্যাশব্যাক, এগুলো এই সমস্ত স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, এগুলো থেকেই যেগুলো আসছে সেটা হচ্ছে এবার মূলদ সংখ্যা, যেটা আমরা ক্লাসে 8-ও পড়েছি। খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট মূলদ সংখ্যা। দেখো মূলদ সংখ্যাতে কি বলা হয়েছে যে কোন পূর্ণ সংখ্যা, এবার পূর্ণ সংখ্যা বলতে 0 1 2 3 4 এভাবে পজিটিভ দিকে, আবার নেগেটিভ দিকে -1 -2 এভাবে চলতে থাকছে। বলছে যে মূলদ সংখ্যার মধ্যে এগুলো তো পড়ছে যখন সংজ্ঞাটা তৈরি করা হয়েছে। দেখো মানে 3টে স্টেপ, মূলদ সংখ্যা যদি আমরা সংজ্ঞা বলতে যাই তাহলে 3টে স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। কি কি? আচ্ছা আসি, প্রথমত বলছে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার পি আর কিউ কেন বলছেন, কেন হয়, কেন? এ বলতে পারি না, বি বলতে পারি না? অবশ্যই পারো, আমি বলবো অবশ্যই পারো। এ থেকে জেড-এর মধ্যে তুমি যে কোনো লেটার, যে কোনো টার্ম ধরতে পারো, অসুবিধা নাই। আমি এখানে এই কথাটা বলতে পারি যে যেসব সংখ্যাকে লব বাই হর আকারে প্রকাশ করা যায়, এখানে পি বলতে লব, পি এর ঘরে কে আছে? পি অর্থাৎ লব, মানে পি বসে আছে কোন ঘরে? লবের ঘরে। কিউ বসে আছে কোন ঘরে? হরের ঘরে। তাহলে আমি এভাবেও বলতে পারি যে যেসব সংখ্যাকে লব বাই হর আকারে প্রকাশ করা যায়, তারপরে মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, এখানে লব বাই হর বলতে পারি। যেখানে পি ও কিউ হচ্ছে কি বলতো? পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ পি এর ঘরে যে থাকবে তাকে পূর্ণ সংখ্যা হতে হবে, এবং কিউ এর ঘরে যে থাকবে তাকেও পূর্ণ সংখ্যা হতে হবে। অর্থাৎ 0 নিতে পারি, 1 নিতে পারি, 2 নিতে পারি, তার আগে -1 নিতে পারি, -2 নিতে পারি, যা ইচ্ছা নিতে পারি, যে কোনো টার্ম নিতে পারি। ঠিক আছে, কিন্তু তাদেরকে কি হতে হবে? পূর্ণ সংখ্যা হতে হবে। অর্থাৎ দুটোকেই কি হতে হবে? পূর্ণ সংখ্যা। অর্থাৎ পি কমা কিউ কি হবে? পূর্ণ সংখ্যা হবে। অর্থাৎ লব কমা হর আমরা বলতে পারি কি হবে? পূর্ণ সংখ্যা হবে। আচ্ছা 3 নাম্বার, দেখো এটা হচ্ছে 1 নম্বর স্টেপ, এটা হচ্ছে 2 নম্বর স্টেপ, আর 3 নাম্বার যে স্টেপটা মানতে হবে সেটা হচ্ছে কিউ নট ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ কিউ এর মান কখনোই 0 আসবে না, কিউ নট ইকুয়াল টু 0। অর্থাৎ কিউ কোথায় বসেছে? হরে বসেছে। অর্থাৎ হরে যে মানটা থাকবে সেই মানটা কখনোই 0 হবে না। যদি 0 হয়ে যায়, অর্থাৎ যদি কিউ ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে কিন্তু আমি বলতে পারবো না যে এটা মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা হতে গেলে মাথায় রাখতে হবে যে 3টা স্টেপই ফলো করতে হবে। এই 3টে স্টেপের মধ্যে যদি একটা স্টেপ জাম্প করে দেয়, যদি একটা স্টেপ জাম্প করে, ঠিক আছে, মানে একটা স্টেপ মানছে না, তার মানে আমি বলবো যে এটা মূলদ সংখ্যা নয়। তাহলে মূলদ সংখ্যা হতে গেলে আমাকে মাথায় রাখতে হবে যে 3টে স্টেপ ফলো করছে কি করছে না। প্রথম স্টেপ কি বললাম? যেসব সংখ্যাকে লব বাই হর বা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ ধরো সাপোজ আমি একটা সংখ্যা বলছি 2/3, ধরো আমি একটা সংখ্যা বললাম 2/3, তাহলে 2 যেটা আছে সেটা পি এর ঘরে আছে মানে লবের ঘরে, আর 3 যেটা আছে সেটা কিউ মানে হরের ঘরে আছে। তাহলে যেসব সংখ্যাকে দেখো আমি 2/3 কে পি বাই কিউ আকারে প্রকাশ করতে গেছি, মানে পেরেছি, তাহলে 1 নম্বর স্টেপ মানছে। 2 নম্বর স্টেপ কি বলছে? পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা হবে। কি বললাম? পি আর কিউ পূর্ণ সংখ্যা হবে। অর্থাৎ 2ও এখানে একটা পূর্ণ সংখ্যা, 3ও হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, মানে এই স্টেপও মানছে। আচ্ছা দ্বিতীয় স্টেপ মানছে, ভালো কথা। কিউ নট ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ কিউ যেখানে থাকবে সেই মানটা হচ্ছে 0 হবে না। কিউ নট ইকুয়াল টু 0, অর্থাৎ এই ঘরে, অর্থাৎ হরের ঘরে কি 0 আছে? অবশ্যই নাই, একটা সংখ্যা আছে 3। 0 একটা সংখ্যা, কিন্তু 0 বাদ দিয়ে তুমি যা ইচ্ছা নাও, কিন্তু পূর্ণ সংখ্যা যেতে হয়। দেখো 3 একটা পূর্ণ সংখ্যা, তার মানে কিউ নট ইকুয়াল টু 0, অর্থাৎ কিউ এর মান 0 আসেনি, তাহলে থার্ড স্টেপও মানছে। তাই আমরা বলতে পারবো যে 2/3 একটি কি মূলদ সংখ্যা। আমি 0 দিয়ে বোঝাচ্ছি না, 0টা আমি একটু পরে আসছি, কারণ তোমাদের কোর্সে দেখেতেই যেহেতু আছে, তাই আমি একবারই বুঝিয়ে দেবো ওটা যখন কোর্সে দেখে পার্টটা শুরু করছি তখন। আচ্ছা তাহলে যদি তোমাদের বলা হয় রেশিওনাল নাম্বার বা মূলদ সংখ্যা কাকে বলে, তাহলে কি বলবে? যে সমস্ত, দেখো এই 3টে স্টেপ মাথায় রাখো, তাহলে আমি বলবো যে এই 3টে স্টেপটাকে নিজে সংজ্ঞা তৈরি করতে পারবে তোমরা। কি বলবে? যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে, যেখানে এটা বলতে পারো আগে কিউ নট ইকুয়াল টু 0 আর পি ও কিউ পূর্ণ সংখ্যা, বা পি ও কিউ পূর্ণ সংখ্যা আর কিউ নট ইকুয়াল টু 0, তাদের মূলদ সংখ্যা বলা হয়।
ক্লিয়ার, বা রেশনাল নাম্বার বলা হয়। এবার ইররেশনাল নাম্বার যেটা আছে আমি এটা নেক্সট ক্লাসে আলোচনা করব, কারণ ইররেশনাল নাম্বার দিয়ে মানে অমূল্য সংখ্যা দিয়ে আবার হচ্ছে পরের পার্টে আছে, মানে কোষে দেখি পরে যখন আমরা পাঠ করব তখন ওই পার্টে কাজে লাগবে। আজকে আমি শুধু রেশনাল নাম্বারের আলোচনাগুলো করলাম। এই রেশনাল নাম্বারে এবার আমি যেটা আসছি যে এই রেশনাল নাম্বারে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমাদের বইয়ে দেখবে 4 নাম্বার যে পাতা আছে, 4 নাম্বার পাতায় আর একটা টপিক আছে তোমাদের সমতুল্য মূলদ সংখ্যা বলে একটা পার্ট আছে। সমতুল্য মূলদ সংখ্যা বা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ, ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার বা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বলে মানে একটা পার্ট আছে একদম উপরের দিকে। আচ্ছা কি বলছে দেখো, এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে, কিছু উদাহরণ দেওয়া হয়েছে। কেমন উদাহরণ দেখো, যেমন বলছে 4/6, 4/6 একটা হচ্ছে ভগ্নাংশ নেওয়া হয়েছে। আচ্ছা তারপর হচ্ছে 6/9 একটা ভগ্নাংশ নেওয়া হয়েছে, আর হচ্ছে 8/12 একটা ভগ্নাংশ নেওয়া আছে। অর্থাৎ এখানে টোটাল 3টা ডট ডট দেওয়া আছে। বলছে এদের 2/3 এর কি বলা হয়, মানে 2/3 এর কি বলা হয়। এই যে ভগ্নাংশগুলো লেখা হয়েছে এই ভগ্নাংশগুলোকে 2/3 এর কি বলা হবে, 2/3 এর উপরে 2 নিচে 3 এদের কি বলা হবে তাই বলছি। আচ্ছা তার আগে আমরা দেখবো ভগ্নাংশগুলো যদি একটু চেক করি। দেখো 4/6 কে যদি আমরা কাটি 2 দুগুণী 4 3 দুগুণী 6 হচ্ছে না। 6/9 কে যদি কাটি 3 দিয়ে কাটো 3 দুগুণী 6 3 3 9, এটাকে 4 দিয়ে কাটো 4 দুগুণী 8 3 4 12। অর্থাৎ প্রত্যেকটা ভগ্নাংশতে আমরা কমন জিনিস একটা পাচ্ছি 2/3। ঠিক আছে, তাহলে 2/3 এর এদেরকে কি বলা হবে, 2/3 এর এদের কি বলা হয়, এটাকে বলা হয় আমরা ক্লাস 5 থেকে এই জিনিসগুলো পড়েছি সমতুল্য। এগুলোকে কি বলা হয়, সমতুল্য। আর দেখো ভগ্নাংশ যেহেতু আছে তাই ভগ্নাংশ, তাই কি বলছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বা ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার মানে সমতুল্য ভগ্নাংশ যেমন আমরা বলতে পারছি, তেমনি এগুলো তো এক একটা মূলদ সংখ্যা তাই না। 2/3 তো মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা, কারণ প্রথম কথা একে p/q আকারে প্রকাশ করা হচ্ছে, দ্বিতীয় কথা এখানে q নট ইকুয়াল টু 0, অর্থাৎ হরে যে 3 আছে সেটা তো 0 নেই তাই না। তারপর হচ্ছে এরা দুটোই হচ্ছে কি পূর্ণ সংখ্যা, অর্থাৎ 2 3 এগুলো পূর্ণ সংখ্যা। তার মানে এগুলো যেমন সমতুল্য ভগ্নাংশ হবে অর্থাৎ ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হবে, তেমনি আমরা এগুলোকে সমতুল্য মূলদ সংখ্যাও বলতে পারবো, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বারও বলতে পারবো। ঠিক আছে, এই জিনিসটা মানে এখানে জাস্ট তোমাদের হালকা টপিক ছিল। আচ্ছা এরপরে আমরা শুরু করব তোমাদের কোষে দেখি। তার আগে আরো কিছু প্রশ্ন আছে 4 পাতাতে, আমি এই প্রশ্নগুলো তোমাদের ডাউট হিসাবে বা হচ্ছে শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে, আমি ক্লিয়ার করে দিই। দেখো 4 নম্বর পাতাতে একটা কথা বলেছে যে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কত। সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা ভালোভাবে বুঝবে, স্বাভাবিক সংখ্যা শুরু বারটা হচ্ছে কোথা থেকে, 1 থেকে। তাহলে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা যদি বলা হয় তাহলে আমরা বলবো যে 1। সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কি 1। আচ্ছা তারপরে বলেছে সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা কি, সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা, সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা হবে 0। তাহলে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা যদি বলে আমরা বলবো 1, সবচেয়ে যদি বলা হয় যে ছোট অখণ্ড সংখ্যা কি তাহলে আমরা বলবো 0। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা এবার চলে এসো তোমরা কোষে দেখি 1.1 এ। কোষে দেখি 1.1 এ দেখো বলা হয়েছে প্রথম যে প্রশ্নটা আছে অর্থাৎ 1 নাম্বার প্রশ্নে কি বলছে, মূলদ সংখ্যা কাকে বলে লিখি, 4টি মূলদ সংখ্যা লিখি। বলছে মূলদ সংখ্যা কাকে বলে এটা লিখতে হবে, আর আমাদের 4টা মূলদ সংখ্যা লিখতে হবে, নিজের ইচ্ছা মতো যে কোনো 4টা মূলদ সংখ্যা লিখতে পারি। আর একটা জিনিস বলি যে এই চ্যাপ্টারের অঙ্ক করতে গিয়ে অনেক অ্যান্সার কিন্তু তোমার মানে নাও সেম আসতে পারে। অর্থাৎ দেখো এখানে 4টা মূলদ সংখ্যা লিখতে বলেছে, তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারো, উত্তরে হয়তো লেখা থাকবে অন্য উত্তরও সম্ভব, এরকমও বলতে পারে উত্তরে। ঠিক আছে, তাই ঘাবড়ানোর কিছু নাই, তোমার প্রসেসটা যেন ঠিক থাকে। ঠিক আছে, অ্যান্সার অনেক কিছু হতে পারে, তোমার প্রসেস যেন ঠিক থাকে। আচ্ছা প্রথম প্রশ্ন বলেছে মূলদ সংখ্যা কাকে বলে, আমরা সংজ্ঞা লিখবো মূলদ সংখ্যা। একটু আগে আমি আলোচনা করলাম 3টে স্টেপ মানবে মূলদ সংখ্যা। আচ্ছা তাহলে এখানে আমরা লিখতে পারি যেসব সংখ্যাকে লব বাই হর লিখলেও হবে, অসুবিধা নাই। আমরা লিখতে পারি যেসব সংখ্যাকে, যেসব প্রথম যে স্টেপটা, যেসব সংখ্যাকে আমরা জানি প্রথম স্টেপ হচ্ছে p/q আকারে প্রকাশ করা যায়। তাহলে যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা, আমরা এই কথাটা লিখতেই পারি প্রকাশ করা যায়। যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে
যেখানে কিউ নট ইকুয়াল টু 0 অর্থাৎ কিউ এর মান 0 আসবে না এবং পি কমা কিউ পূর্ণ সংখ্যা, অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে, পূর্ণ সংখ্যা। তাহলে যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে কিউ নট ইকুয়াল টু 0 এবং পি কমা কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা, তাদের মূলদ সংখ্যা বলা হয়। ক্লিয়ার? তাহলে যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে কিউ নট ইকুয়াল টু 0 এবং পি ও কিউ কি হচ্ছে পূর্ণ সংখ্যা, তাদের আমরা কি বলবো? মূলদ সংখ্যা। যেমন উদাহরণ হিসাবে বলতে পারি, যেমন আচ্ছা প্রথমত আমরা 2/3 বলতে পারি, যে আমরা প্রথমত হচ্ছে 2/3 বলতে পারি কারণ পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে আর নিচে 0 নাই আর দুটো হচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে 2/3 বলেছি, -2/3 কি বলতে পারি? অবশ্যই বলতে পারি, অবশ্যই বলতে পারি, কারণ এখানে তো আমাকে বলেনি যে পজিটিভ বা এরকম তো কিছু বলেনি, আমাকে বলেছে পূর্ণ সংখ্যা হবে, সেটা ধনাত্মক পূর্ণ সংখ্যা কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা তো বলেনি, তাই -2/3 নিতে পারি। আচ্ছা ধরো 4 নিলাম, 4 কি হতে পারে না? প্রশ্ন হতে পারে, অবশ্যই তোমাদের প্রশ্ন হতে পারে যে 4 কি একটা মূলদ সংখ্যা? দেখো এরকম যখন থাকবে কি আছে, ধরো 4 আছে, 4 সংখ্যাটা নিচে কিছু নাই, 4 সংখ্যাটার নিচে কিছু নাই। একটা কথা আছে যে আমরা বলি যে যার কিছু নাই তার উপরওয়ালা আছে, এরকম বলি তো নাকি? যে যার কিছু নাই তার উপরওয়ালা আছে, ঈশ্বর আছে, গড আছে, ভগবান আছে, এরকম বলি। কিন্তু সংখ্যার ক্ষেত্রে কি বলছে? যে যার কিছু নাই তার এক আছে, আমি আছি, মানে এক আছে, বলছে যার কিছু নাই তার এক আছে। তাহলে সংখ্যার ক্ষেত্রে কি আছে? যার কিছু নাই তার এক আছে, আছে অবশ্যই আছে, যার কিছু নাই তার কি আছে? এক আছে। অর্থাৎ 4-এর নিচে কিছু নাই মানে কি আছে? এক আছে। 4-এর নিচে কিছু নাই মানে কি আছে? এক আছে। আমাকে বলেছিল যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ 4-কে অবশ্যই পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, ফার্স্ট স্টেপ মানছে। দ্বিতীয় স্টেপ কি বলছে? কিউ নট ইকুয়াল টু 0, অর্থাৎ নিচে 0 এসছে, আসেনি। আবার কি বলেছে? দুটো পূর্ণ সংখ্যা, অর্থাৎ 4ও একটা পূর্ণ সংখ্যা, একও একটা পূর্ণ সংখ্যা, তার মানে মূলদ সংখ্যার যে 3টা স্টেপ সেটা কিন্তু মানছে। যেহেতু 3টা স্টেপ মানছে তাই আমরা বলতে পারি যে 4 হচ্ছে একটা কি মূলদ সংখ্যা। আচ্ছা তারপরে যেটা আসি, ধরো 1 লিখলো কেউ 1 লিখলো। আচ্ছা যার কিছু নাই তার নিচে কি আছে? 1 আছে, তার মানে 1/1। দেখো পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে কিউ নট ইকুয়াল টু 0 আর দুটো হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে দুটোই তো এক পূর্ণ সংখ্যা। -1/1 হতে পারে, মানে -1 যদি থাকে। ক্লিয়ার? তার মানে আমরা 4টে কি মূলদ সংখ্যা পেয়ে গেছি। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে আর 4টা মূলদ সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা এরপরে 2 নম্বর যে প্রশ্নটা আছে খুবই ভাইটাল একটা প্রশ্ন, দেখো বলছে 0 কি একটি মূলদ সংখ্যা? 0-কে পি বাই কিউ আকারে প্রকাশ করি, ব্র্যাকেটে অনেক কিছু কথা বলেছে, মানে মূলদ সংখ্যা যে 3টা স্টেপ সেগুলো বলা হয়েছে। আচ্ছা 0-কে একটি মূলদ সংখ্যা তাই বলা হয়েছে, অর্থাৎ 0 লিখলাম, 0 কি একটি মূলদ সংখ্যা। এই জায়গাটা অনেকে ভুল করে দেয়, 0 আছে মানে ভুল, বা এরকম ভাববে যে কিউ ইজিক্যাল টু 0 চলে এসছে, এরকম টাইপ। আমি আগেই একটা কথা বলেছি যে যার কিছু নাই সংখ্যার ক্ষেত্রে তার নিচে কি আছে? 1 আছে। তার মানে 0-কে কি আমরা এভাবে লিখতে পারি না সমান 0/1? তাহলে দেখো একটা স্টেপ কিন্তু মানলো পি বাই কিউ আকারে, প্রথম স্টেপটা মানছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। আচ্ছা দ্বিতীয় স্টেপ, আমরা দ্বিতীয় স্টেপে এগোই। এবার দ্বিতীয় স্টেপ বলছে কিউ নট ইকুয়াল টু 0, অর্থাৎ এটা যদি পি হয় আর এটা যদি কিউ হয়, কিউ নট ইকুয়াল টু 0 অর্থাৎ কিউ এর মান 0 আসবে না, কিউ এর মান তো 1 আছে, মানে এই স্টেপও মানছে, সেকেন্ড স্টেপ মানলো। আর কি বলেছে? পি ও কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ 0 একটা পূর্ণ সংখ্যা, 1 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, 0 একটা পূর্ণ সংখ্যা, 1 একটা পূর্ণ সংখ্যা। তার মানে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে 3টা স্টেপই মানছে। তাহলে আমরা বলবো যে হ্যাঁ 0 একটি মূলদ সংখ্যা, হ্যাঁ 0 একটি মূলদ সংখ্যা। এবার বলেছে যে 0-কে পি বাই কিউ আকারে প্রকাশ করি, তাহলে 0-কে পি বাই কিউ আকারে প্রকাশ করে পাই।
তাই জিরোকে যদি আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করি তার মানে কি হবে 0/1 হবে। ঠিক আছে, ক্লিয়ার? এটাই তো বলেছিল। আচ্ছা, নেক্সট অর্থাৎ 3 যে অঙ্কগুলো আছে এগুলো ক্লাস 7 অঙ্ক। মানে প্রথমে দেখবে চ্যাপ্টারের প্রথমে যে অঙ্কগুলো থাকে একটু ইজি থাকে, আর যেহেতু তোমরা সবে ক্লাস 9 ফার্স্ট চ্যাপ্টার করছো তার মানে তো সোজা অবশ্যই দিবে। আর ফার্স্ট চ্যাপ্টারে অনেক ক্লাস 8 যে মানে রিলেটিভ জিনিস থাকে। ঠিক আছে, আচ্ছা প্রথমত দেখো কি বলেছে যে নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি। সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। 1 নাম্বার যে প্রশ্নটা আছে 3-1 সংখ্যা রেখায় স্থাপন করতে হবে আমাদের 7কে। তাহলে প্রথমত আমরা কি করব, সংখ্যা রেখা এরকম ভাবে স্কেলের সাহায্যে তোমরা দাগ টানবে। ঠিক আছে, আচ্ছা মিডিলে মান নিবে কত? আমরা জানি মিডিলে থাকে 0। মিডিলে কি থাকে 0। এবার ধরো আমি এখানে দাঁড়িয়ে গেলাম, আমার ডান হাত যদি এটা হয় আর আমার বাম হাত যদি এটা হয় তাহলে আমার ডান হাতের দিকে মাথায় রাখবে, আমার এটা ধরো কি মাথাটা আমার 0। ঠিক আছে, আর আমার ডান হাতের দিকে যতগুলো সংখ্যা থাকবে সমস্ত সংখ্যায় মাথায় রাখবে যে পজিটিভ আসবে, মানে ধনাত্মক হবে। পজিটিভ মানে কি ধনাত্মক। তার মানে +1 প্লাস বসালে হয় না বসালে হয়, +2 +3 এভাবে চলতেই থাকবে। ঠিক আছে, +4 এখানে +5 +6 +7 +8 ঠিক আছে +9 এবার চলতে থাকবে। আর এদিকেও যাবে -1 -2। দেখো আমাদের কিন্তু বলেছে 7 বলছে +7, যেহেতু প্লাস বলেছে তাই মাইনাসের ঘরে বেশি দূর যাওয়ার দরকার নাই, 2-1টা ঘর নিলেই হবে। এবার আমাদের যেটা বলেছে যে +7, এবার তোমরাই বলো যে এখানে 0 থেকে +7 কোন দিকে আছে? ডান দিকে আছে। তার মানে একদম 0 এই জায়গা থেকে +7 মানে সংখ্যা রেখায় যদি আমরা স্থাপন করি মানে এই জায়গায় আসবে। তাহলে এটাই হলো কি +7 মানে এই ঘরটা। এটাই হলো ইজি, মানে ইজি অঙ্ক +7 সংখ্যা রেখা স্থাপন। ক্লিয়ার? আচ্ছা এখানে 2 নম্বর প্রশ্নটা আমি এখানেই করে দিচ্ছি, তোমরা খাতাতে করবে আলাদাভাবে যদিও। আচ্ছা -4 বলেছে, দুইয়েরটা কি বলেছে? -4। আচ্ছা যখনই মাইনাস কথাটা বলছে আমি কি বললাম, আমি যদি এখানে দাঁড়াই আমার বাম হাতের দিকে কি থাকবে? যত মান থাকবে সব মাইনাসের দিকে যাবে, অর্থাৎ নেগেটিভ দিকে। তার মানে এখানে আমরা নিতে পারি এরকম ভাবে যে -3 -4 -5। দেখো যতদূর থাকবে তার 1-2 ঘর পর্যন্ত গেলেই হবে। -4 কিন্তু আমি পেয়ে গেছি। তাহলে সংখ্যা রেখায় -4কে আমাকে স্থাপন করতে হবে। তার মানে কি করবে, একদম 0 থেকে চলে যাব, উপর দিয়েও নিয়ে যেতে পারি নিচ দিয়েও নিয়ে যেতে পারি, এরকম ভাবে -4-এ গিয়ে থামবো। এটাই হলো কি বলতো -4। তাহলে সংখ্যা রেখায় আমরা +7 মানে 1 নম্বর অঙ্কটা স্থাপন করলাম, আর সংখ্যা রেখায় 2 নম্বর স্থাপন করলাম -4। তোমরা আলাদা আলাদা ভাবে করবে। ক্লিয়ার? এরপরে 3 নম্বর যে অঙ্কটা আছে দেখবে কি বলেছে 3/5 মানে ভগ্নাংশ আকারে আছে। এবার কিন্তু এতক্ষণ সিঙ্গেল সংখ্যা ছিল, এবার আমাদের যেটা আছে সেটা হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে, এতক্ষণ পূর্ণ সংখ্যা ছিল, এবার আমাদের আছে ভগ্নাংশ। আচ্ছা 3/5 যখন থাকবে, দেখো আমি কি বললাম যে অঙ্ক কিন্তু অনেক প্রসেসে করা যায়। তোমরা এই 3/5টা সংখ্যা রেখা স্থাপন অনেক প্রসেসে করতে পারবে। আমি যেটা বলবো তোমাদের জন্য আমার মনে হয় যে এটা সোজা হবে তোমাদের, সেটা হচ্ছে ডাইরেক্ট এরকম যদি ভগ্নাংশ থাকে ভাগ করে নাও, অর্থাৎ 3/5কে ভাগ করো ডাইরেক্ট। তাহলে ভাগ যদি করি তার মানে এখানে 3 বসাও। দেখো ভাগ কিন্তু মিলবে না, মানে ভাগ যাবে না, তার মানে দশমিক একটা নিতে হবে। তাহলে দশমিক যদি নিই তার মানে এখানে একটা শূন্য আসবে, আর এখানে আমাদের কি আসবে দশমিক। তার মানে এবার দেখো ভাগ মিলছে 5 6 30। তার মানে আমরা কিন্তু পেলাম 3/5 সমান 3/5 সমান হচ্ছে 0.6। তার মানে আমাকে সংখ্যা রেখায় 3/5 বলতে 0.6কে স্থাপন করতে হবে। এই 0.6টা সংখ্যা রেখায় কোন ঘরে থাকতে পারে? দেখো আমি ধরো সাপোজ এখানে মাইনাসের দিকে বেশি ঘর নেওয়ার দরকার নাই, -1 নিলাম -2 নিলাম, তাহলে এখানে থাকবে 0। 0.6টা কোন ঘরে থাকবে তোমরাই বলো। 0.6টা কিন্তু 0-র পরে থাকবে, আর কার আগে থাকবে? 1-এর আগে থাকবে। অর্থাৎ ধরো এখানে আমি নিলাম 1, তারপরে নিচ্ছি 2, আর যাওয়ার দরকার নাই, এগুলো প্লাসে আসবে। আচ্ছা তাহলে 0 মানে 0-র পরের ঘরটা কি হবে? দেখো সংখ্যার কিন্তু তুমি গণনা শেষ করতে পারবে না, অর্থাৎ এই 0 থেকে 1-এর মধ্যে কিন্তু আনলিমিটেড সংখ্যা আছে, তুমি গুনতেই পারবে না, ইনফিনিট সংখ্যা আছে। অর্থাৎ 0-র পরে আমি বলতে পারি কি আছে? 0.1 আছে, 0.1 আছে। আমরা কি করব এরকম ভাবে 0.9 পর্যন্ত যাব, যে 0.10 মানে 1 চলে এসছে,
তার মানে আমরা 0.1 বলতে পারি। তারপরে আমরা বলতে পারি 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 7, 0.8, 0.9 আর তারপরে হচ্ছে 1। আমাদের দরকার হচ্ছে 0.6, তার মানে 0.6 কিন্তু আমরা এই ঘরে পেয়ে গেছি। তাহলে এখান থেকে অর্থাৎ 0 থেকে এই যে জায়গাটা আসলো এটাই হলো কি বলতো 3/5 সংখ্যা রেখা স্থাপন। 3/5 বলতে 0.6। ক্লিয়ার? দেখো যেটা 3/5টা কার মধ্যে থাকবে, 0 থেকে 1 এর মধ্যে থাকবে। দেখো ভাগ করে তো 0.6 আসছে, আর 0.6টা তো 0-র পরে আর 1-এর আগেই থাকবে। আশা করছি ক্লিয়ার। আচ্ছা এরপরে আছে 9/2। 4 নম্বর যে অঙ্কটা আছে 9/2, তার মানে আমরা ভাগ করব। দেখো 9 যদি ভাগ করি 4 দুগুণি 8, 9 থেকে 8 বাদ দিলে 1.0, 5 দুগুণি 10, মানে আসছে কত 4.5। তার মানে 4.5টা কোন ঘরে থাকবে, 4 এর পরে থাকবে আর 5 এর আগের ঘরে থাকবে। তার মানে আমরা সংখ্যা রেখা যেটা করব, সংখ্যা রেখা যেটা করব, এখানে ধরো 0 নিলাম, এদিকে -1 আর যাওয়ার দরকার নাই। আচ্ছা 4.5 মানে কি 1, 2, 3, 4। এবার যেটা থাকবে এখানে ভাগ করব, মানে এখানে ধরো নিলাম 5, এবার 4 আর 5 এর মধ্যে কিন্তু থাকবে 4.5, মানে 4 এর পরে থাকবে আর 5 এর আগে থাকবে। আচ্ছা এখানে আরেকটু নেই, মানে বড় দরকার পড়বে। আচ্ছা দেখো 4 এর পরের ঘরেই হবে 4.1 বলতে পারি, তো 4.2 বলতে পারি, 4.3 বলতে পারি, 4.4 বলতে পারি, 4.5 বলতে পারি, যেটা আমরা পেয়ে গেছি 4.6, 4.7, 4.8, 4.9 আর তারপরের ঘরে ঠিক 5 হচ্ছে। তার মানে 4.5 আমার দরকার ছিল। দেখো 4.5টা 4 এর পরে আর 5 এর আগে পাচ্ছি না, মানে এই ঘরে পাচ্ছি। নয় বাই 2, মানে যেটা হচ্ছে 4 এর পরে থাকবে আর হচ্ছে 5 এর আগে থাকবে, অর্থাৎ 4.5 এই জায়গাটায় থাকবে। যেটা আমরা 0 থেকে, মানে যেটাই স্টার্ট করব না 0 থেকে শুরু করব, ঠিক আছে? আমরা যেটাই শুরু করব সেটা হচ্ছে 0 থেকে শুরু করব। আচ্ছা এরপরে যেটা আছে 5 নাম্বার দেখবে, 3/5, 2/9 বলা হয়েছে, 2/9। তো এখানে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তার মানে অবশ্যই দশমিক নিতে হবে। দশমিক যদি নিই তার মানে 0 হবে। 9 দুগুণি 18, 10 থেকে 8 বাদ দিলে 2। আচ্ছা দশমিকের জন্য একটা 0 পাবো। আবার হচ্ছে আসবে 9 দুগুণি 18, মানে বারবার কিন্তু রিপিট আসবে, মানে 2 দশমিক আমরা 0.2 পর্যন্ত নিলেও পারি, বা 0.22 এরকম চলতে থাকবে। আমরা 0.2 পর্যন্ত ধরো নিয়ে নিলাম, পৌনঃপুনিক দিয়ে দিতে পারি আমরা। তার মানে বারবার রিপিট আসছে 2 সংখ্যাটা, তার মানে 0.2। 0.2টা কোথায় থাকবে, 0-র পরে থাকবে আর হচ্ছে 1-এর আগে থাকবে। তার মানে সংখ্যা রেখা যেটা হবে সেটা হচ্ছে এরকম টাইপের আসবে। এখানে ধরো 0 নিলাম, এদিকে -1, এদিকে বেশি নেওয়ার দরকার নেই। ধরো এখানে নিলাম 1, এখানে নিলাম 2, তার মানে 0. কি বলেছে 2। আচ্ছা যেহেতু এটা বারবার রিপিট আসছে, তার মানে এরকম হয়ে থাকবে 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, মানে এগুলো যে 9 পর্যন্ত লিখতে হবে তা কিন্তু না, ঠিক আছে? আমার যেটা দরকার মানে অত দূর বা তার 1-2 ঘর পর্যন্ত লিখলে হবে। 0.6, 0.7, 0.8 আর 0.9 এখানে থাকছে। তার মানে আমাদের বলেছে 0.2, যেহেতু মানে এখানে 0.2 আমরা বলতে পারি, 0-র পরে আর 0 এখানে 0.2। সংখ্যার কিন্তু শেষ নাই, মানে তুমি 0.2 আর 0.3 এর মধ্যে আবার পাবা 0.21, 0.22, 0.23, মানে সংখ্যা তুমি আবার 2 1-এর পরে আবার 1 ভিড়াতে পারো, মানে প্রচুর আনলিমিটেড সংখ্যা। বললাম না যে এর গ্যাপে গ্যাপে হচ্ছে তুমি যদি হিসাব করো আরো সংখ্যা আছে, শেষ নাই তো, ইনফিনিটি, ঠিক আছে? তাহলে এটাই হলো আমাদের কি বলতো 2/9 সংখ্যা রেখা স্থাপন। ক্লিয়ার? আচ্ছা এরপরে আছে 6 নম্বর যে অঙ্কটা 11/5। 11/5, তাহলে 11/5 সংখ্যাটাকে আমাদের সংখ্যা রেখা স্থাপন করতে হবে। দেখো ভাগ করো, 5 দুগুণি 10, দেখো 1 নামছে, দশমিক এখানে 0 বসাও, 5 দুগুণি 10, তার মানে কত আসছে 2.2। আচ্ছা 2.2 কোথায় থাকতে পারে, দেখো এখানে যদি 0 নিই, এদিকে ধরো -1 নিলাম, তার মানে এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, তার মানে 2.2 যেহেতু বলে আছে 2 আর 3 এর মিডিলে কিন্তু থাকবে, ঠিক
ঠিক আছে, এটাকে আরেকটু আমি পিছিয়ে দিই। ধরো এখানে নিলাম 1, এখানে 2, 3। আচ্ছা, এখানে থাকবে 2.1, 2.2, এরকম ভাবে থাকবে 2.3, মানে এটাকে 10 ভাগ করব, 9 ভাগ করব, 10 নম্বর এখানে পড়ছে 2.4, 5, 2.6, 7, 8, 2.9। তার মানে ঠিক এই যে জায়গাটায় 2.2 বলেছিল আমাদের, মানে 0 থেকে স্টার্ট হয়ে এই জায়গাটায় পড়বে, এখানে আসবে। এটা হয়েছে কি বলতো 11/5, সংখ্যা রেখা স্থাপন 11/5। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 3-এর যে 7 নম্বর প্রশ্নটা আছে দেখবে কি বলেছে। বলছে -13, মানে এতক্ষণে আমরা একটা মাইনাস পেয়েছি আবার ভগ্নাংশে, -13/4। তাহলে -13/4 কে একই রকম, ঘাবড়ানোর কিছু নয়, ভাগ করো 13, মানে যদি ভাগ করি 3 4 12 হবে, 3 থেকে 2 বাদ দিলে 1, 0.0, 4 দুগুণে 8, 10 থেকে 8 বাদ দিলে 2, 0.0, 4 5 20, মানে 3.25, কিন্তু এটা যেহেতু মাইনাস আছে তাই মাইনাসে আসবে। ঠিক আছে, তার মানে আমরা মাইনাসের ঘরে নিব। ধরো এখানে নিলাম 0, এখানে 1, এদিকে আর বেশি যাওয়ার দরকার নাই। আচ্ছা, 3.25 বলেছে না, তার মানে আমরা এখানে 1 নিলাম, 2 নিলাম, 3 নিলাম, -1, -2, -3। এবার 3 এর এদিকে থাকবে, মানে 3.25 -3.25, মানে কি 3 এর পরে থাকবে কিন্তু হচ্ছে 4 এর আগে থাকবে। ধরো এই জায়গাটায় -4 থাকছে, তাহলে -3 আর -4 এর মধ্যে কিন্তু থাকবে 3. তার মানে এদিকে আগাবে, মাইনাসের ক্ষেত্রে এদিকে আগাবে। তার মানে এই প্রথম যে ঘরটা ধরো আমরা নিয়ে নিলাম -3.21, আমার কিন্তু 2 তারপরে আর একটা সংখ্যা আছে, তো আমি এটাকে ধরে নিতেই পারি যে -3.21 থাকবে হয়তো এই জায়গাটায়। আচ্ছা, তারপর থাকবে -3.22, তারপর থাকবে -3.23। আচ্ছা, তারপর দেখো -3.24, যে তারপর -3.25, এখানে অনেকের মাইনাস কিন্তু ছুটে যায়। ঠিক আছে, -3.26, তা আমি কিন্তু 3.25 পর্যন্ত পেয়ে গেছি। ঠিক আছে, তারপরে আরো থাকবে ঘর, আমি এখান পর্যন্ত তাহলে বলতে পারি যে এই যে জায়গাটা, মানে 0 থেকে এত দূর, এটা হচ্ছে -13/4 বা -3.25। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 4-এর যে প্রশ্নগুলো আছে কি বলেছে দেখো। বলছে নিচের প্রতিটি ক্ষেত্রের মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। আচ্ছা, প্রথম যে অঙ্কটা বলেছে দেখো 4 ও 5। আচ্ছা, মাথায় রাখবে, যখনই তোমাকে প্রশ্নের মধ্যে এই কথাটা বলবে যে একটি মূলদ সংখ্যা লিখো, তখন ডাইরেক্ট তোমার লব বাই হর আছে না, ভগ্নাংশ আছে, পূর্ণ সংখ্যা আছে, কিচ্ছু দেখার দরকার নাই। দুটোকে যোগ করবে, 2 দিয়ে ভাগ করে দেবে, মানে গড় এক কথায়। ঠিক আছে, দেখো 4/5 যে সংখ্যাটা আছে 4-এর 1, 4 মানে 4 ও 5-এর মধ্যে কি বলেছে, একটা মূলদ সংখ্যা লিখতে হবে। 4 ও 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা। তাহলে 4/5-এর মধ্যে, 4 আর 5-এর মধ্যে বলেছে, তার মানে আমরা কি করব, 4 আর 5-কে যোগ করব, বাই হচ্ছে 2। তার মানে যদি যোগ করি 4 আর 5-এ কত হবে, 9/2। দেখো 9/2-কে তুমি যদি একটু ক্যালকুলেশন করো যে মানে কোশ্চেনটা ঠিক আছে কিনা যাচাই করার জন্য, দেখো ভাগ করো, 4 দুগুণী 8, 9 থেকে 8 বাদ দিলে 1.0, 5 দুগুণী 10। দেখো তো 4.5, মানে 4 এর পরে থাকবে আর 5 এর আগে, মানে 4 এর পরে আর 5 এর আগে থাকবে নিশ্চয়। তাহলে 4.5টা নিশ্চয় 4, মানে 4 আর 5-এর ঘরের মিডিলে থাকছে, তাই তো নাকি? তার মানে আমাদের ঠিক আছে। তাহলে যখনই এই টাইপের অঙ্ক বলবে আমরা কি করব, দুটো যোগ করে হচ্ছে 2 দ্বারা ভাগ করে দেবো, একদম শর্টকাট প্রসেস। যদি একটা মূলদ সংখ্যা বের করতে বলে, এবার একের যখন বেশি বলবে তখন আর আলাদা আলাদা সূত্র আছে, প্রসেস আছে। আচ্ছা, 2 নম্বর যে অঙ্কটা আছে দেখো 1 ও 2 এর মধ্যে বলেছে, তাহলে 1 ও 2 এর মধ্যে আমরা বের করব। 1 ও 2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা যদি আমরা বের করি, তাহলে কি পাবো দেখো, আমরা প্রথমে যোগ করব, 1 + 2 করব। ঠিক আছে, তাকে কি করব, 2 দ্বারা ভাগ করব। তার মানে উপরে কি পাচ্ছি, 2 আর 1 3, 3/2 হবে आंसर। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 3 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, 3 নম্বর যে প্রশ্নটা আছে সেখানে বলেছে 1/4 ও 1/2 এর মধ্যে। 3 নম্বর যে প্রশ্ন আছে সেখানে বলেছে 1/4 ও 1/2 এর মধ্যে আমাদের একটি মূলদ সংখ্যা লিখতে হবে। একই প্রসেস, দুটো যোগ করব, দিয়ে হচ্ছে 2 দ্বারা ভাগ করব, মানে এখানে 2 লিখে দিলাম আর উপরে যোগ করি 1/4 যোগ হচ্ছে 1/2।
এটার প্রসেস কি বলতো, এটার হচ্ছে প্রসেস সেম একই জিনিস। আমরা 2 লিখে দিলাম, 4 আর 2 এর লসাগু যদি করি কি পাবো, 4ই পাবো। আচ্ছা দেখো লসাগুর সঙ্গে মানে হরের সঙ্গে লসাগু মিলছে, মানে উপরে যা আছে বসিয়ে দেবো যোগ। 2 এর সঙ্গে কত গুণ করলে 4 হবে, 2 গুণ করলে, তার মানে 2 কে উপরে গুণ করবো, মানে 2 কে 2 হবে। তাহলে দেখো উপরে 2 আর 1 কত হয়েছে 3, 3 বাই কি হয়েছে 4। তার মানে এখানে আমরা বলতে পারি উপরে হচ্ছে 3/4 আর নিচে হচ্ছে 2। এটা মানে কি বলতো, 2 এর নিচে কিছু নাই মানে 1 আছে। তার মানে এটা মানে আমরা বলতে পারি যে 3/4 গণিত হচ্ছে 1/2। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা বলতে পারি 3/4 দুগুণী 8, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? যদি ভগ্নাংশে থাকে এই প্রসেসে করবো, একটাই প্রসেস, দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করে দাও। ক্লিয়ার? আচ্ছা এরপরে 4 নাম্বার যে অঙ্কটা আছে দেখবে, 4-এর 4 নাম্বার কি বলা হয়েছে, -1 ও 1/2 এর মধ্যে, -1 ও 1/2 এর মধ্যে একটা মূলদ সংখ্যা বলেছে। তার মানে আমরা কি করব, -1 যা আছে প্লাস 1/2 কে যোগ করব আর নিচে হচ্ছে 2 লিখবো। তার মানে এটা থেকে আমরা বলতে পারি, আচ্ছা 2 আর 1 এর নিচে মানে -1 এর নিচে কিছু নয়, মানে কিন্তু 1 আছে। তাহলে 2 আর 1 এর লসাগু কি হবে, 2 হবে। আচ্ছা দেখো এখানে কিন্তু কিছু নাই, তার মানে একদম ডাইরেক্ট লসাগু দ্বারা গুণ করে দেবো। তাহলে প্লাসে মাইনাসে কি হবে, -2, এই জায়গাটায় ভুল করবে না, এখানে প্লাস আছে প্লাস বসাও। দেখো হরের সঙ্গে লসাগু মিলেছে, মানে উপরে যা আছে তাই বসিয়ে দাও আর নিচে হচ্ছে 2। আচ্ছা উপরে আছে -2 আর +1, একই রকম, কিছুক্ষণের জন্য ভুলে যাও মাইনাস প্লাস আছে, বড়কে 2, তার মানে বড়র আগে আছে মাইনাস, তার মানে এখানে আমরা বসিয়ে দেবো ডাইরেক্ট 2 বসাই, উপরে হচ্ছে মাইনাস। এবার 2 আর 1 প্লাসে মাইনাসে তো মাইনাস হয়, 2 থেকে একবার যদি দিই তার মানে 1 বসবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সমান, উপরে দেখো -1/2 আছে, -1/2 আর নিচে এখানে কিছু না মানে 1 আছে, এটা উল্টে যাবে মানে এরকম হয়ে যাবে 1/2 হয়ে যাবে। তার মানে মাইনাসে প্লাসে, এখানে গুণের পরে কিছু না মানে এখানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস, উপরে 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 আর 2 দুগুণে কি হবে 4। তার মানে -1/4, 1 ও 1/2 এর মধ্যে একটা মূলদ সংখ্যা, -1 ও -1 ও 1/2 এর মধ্যে একটা মূলদ সংখ্যা বলেছিল, যেটা হবে -1/4। ক্লিয়ার? আচ্ছা নেক্সট যে অঙ্কটা আছে দেখো, 4-এর 5 নাম্বার যে অঙ্কটা বলেছে, 4-এর 5-এ কি বলা হয়েছে যে 1/4 ও 1/3 এর মধ্যে মূলদ সংখ্যা লিখতে হবে একটি, 1/4 ও 1/3 এর মধ্যে একটি মূলদ সংখ্যা। একই রকম প্রসেসে আমরা কি করব, দুটোকে যোগ করব, অর্থাৎ 1/4 যোগ হচ্ছে 1/3, আমরা ভাগ করব কত দ্বারা, 2 দ্বারা। ঠিক আছে, আচ্ছা দেখো এখান থেকে আমরা বলতে পারি যে 2 থাকলো, ওপরে আমরা কি করব, লসাগু করব, অর্থাৎ 4 আর 3 এর যদি লসাগু করি কত পাবো, 12। আচ্ছা ওপরে তাহলে কে থাকছে, দেখো 4 এর সঙ্গে কত গুণ করলে 12 পাবো, 3, তার মানে ওই 3 দ্বারা উপরে গুণ করো, মানে 3 একে 3 যোগ 3 এর সঙ্গে কত গুণ করলে 12 পাবো, 4, তার মানে ওই 4 দ্বারা উপরে 1 এর সঙ্গে গুণ করো, মানে 4। তার মানে এই জায়গাটাই, এখানে দেখো 2 এর নিচে কিছু না মানে 1 আছে, তাহলে এই জায়গাটায় আমরা কি পাচ্ছি বলতো, 4 আর 3 যদি যোগ করি উপরে হচ্ছে 7/12 পাচ্ছি। আর এটাকে আমি কি করব, সাইডে নিয়ে আসবো, তার মানে গুণ চিহ্ন, 2/1 যেটা থাকবে সেটা উল্টে গেলে কি হয়ে যাবে, 1/2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 7/12 দুগুণী 24, তার মানে 1/4 ও 1/3 এর মধ্যে একটা মূলদ সংখ্যা আমরা বলতে পারি কি, 7/24। ক্লিয়ার? আচ্ছা এরপরে 4-এর 7 নাম্বার যে অঙ্কটা আছে দেখো, 4-এর 7 নাম্বার, -2 ও -1 এর মধ্যে আমাদের বলেছে একটি মূলদ সংখ্যা, কি, -2 ও -1 এর মধ্যে একটা মূলদ সংখ্যা বলেছে। একই রকম দুটো যোগ করব, অর্থাৎ -2 যোগ, এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস চিহ্ন প্লাস চিহ্ন দিয়ে আমরা মাইনাস ব্র্যাকেটে রাখবো, ভাই হচ্ছে 2, মানে দুটো যোগ করলাম, ভাই হচ্ছে 2 করলাম। আচ্ছা এখান থেকে দেখো আমরা কি বলতে পারি, উপরে -2 প্লাসে মাইনাস কি হবে, -1, ভাই হচ্ছে 2। এবার দেখো 2 জায়গাতেই মাইনাস আছে, আমরা জানি যোগ বিয়োগের ক্ষেত্রে মানে এখানে মাইনাসে মাইনাসে প্লাসই হয়, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হলেও মাইনাস চিহ্ন বসাতে হবে। গুণের ক্ষেত্রে এখানে প্লাস হতো, কিন্তু চিহ্নর কথা বলছি আমি, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস করব বাট মাইনাস বসাবো, অর্থাৎ এখানে মাইনাস বসাবো 2 আর 1, দেখো 2 আর 1 যোগ করলে কি হয়, 3 হয়, তার মানে -3 বাই হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে आंसर -3/2, আর কিছু করার দরকার নেই। ক্লিয়ার? 4-এর গুলো। তাহলে 4-এর যত অঙ্ক বলুক, যদি এই টাইপের অঙ্ক বলে তোমাদের যে একটি মূলদ সংখ্যা নির্ণয় করো, দুটো যোগ করে কি করবে, ডাইরেক্ট 2 দ্বারা ভাগ করে দিবে। আচ্ছা নেক্সট যে অঙ্ক আছে, অর্থাৎ তোমাদের 5, 6, এই দুটো অঙ্কতে দেখবা কি বলেছে, 5-এর যে অঙ্ক বলেছে যে 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই।
তো সংখ্যা রেখায় কিন্তু তোমরা বসাবে, ঠিক আছে। সংখ্যা রেখা যে জিনিসগুলো আসছে মানে যেটা মান আসছে ডাইরেক্ট ভাগ করে তোমরা দশমিকে বসাতে পারো, আবার ভগ্নাংশ আকারেও নিতে পারো, ঠিক আছে। ধরো 1/5 আসলো, তার মানে 1 বাই যেখানে 1 থাকছে সেটা তো একই থাকছে, 1/1 মানে 1, 1/2, 1/3, 1/4 এভাবে করতে পারো, ঠিক আছে। যেটা তোমাদের সুবিধা মনে হবে সেই প্রসেসে করবে তোমরা। আচ্ছা, এখানে বলছে 4 ও 5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। তাহলে 4 ও 5 এর মধ্যে আমাদের কটা মূলদ সংখ্যা লিখতে হবে? দেখো 4 ও 5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখবো। 4 ও 5 এর মধ্যে কটা মূলদ সংখ্যা লিখবো? 3টা হচ্ছে আমরা মূলদ সংখ্যা লিখবো। আচ্ছা, এটা করার জন্য আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এখানে অতএব দিয়ে লিখবো যে অতএব 4 ও 5 এর মধ্যে 4 ও 5 এর মধ্যে সমতুল্য মূলদ সংখ্যা, আমি বলছি সমতুল্য মূলদ সংখ্যাটা ভিডিওতে আগে আমি বুঝিয়েছি তোমাদের। সমতুল্য মূলদ সংখ্যা, সমতুল্য মূলদ সংখ্যা লিখি যার হর, দেখো 4 ও 5 এর মধ্যে সমতুল্য মূলদ সংখ্যা লিখবো যার হর কি হবে বলতো। দেখো আমি বলে দিই তোমাদের, যটা মূলদ সংখ্যা বের করতে বলবে তার সঙ্গে কি করবে 1 যোগ করে দিবা, জাস্ট সেটাকে হচ্ছে হরে রাখবে। তাহলে আমাদের 3টা মূলদ সংখ্যা বলেছে, তার মানে আমরা কি করব, যার হর হচ্ছে 3 + 1 অর্থাৎ হচ্ছে হরে আসবে কত 4, এই কথাটা আমরা লিখে দেবো। অর্থাৎ যটা বলবে, ঠিক আছে, তার সঙ্গে আমরা কি করব 1 হচ্ছে যোগ করে দেবো, তার মানে যার হর হবে কত 4 হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রথমত দেখতে হবে 4, ঠিক আছে। তার মানে 4 যখন বলবে তখন আমরা এখানে ডাইরেক্ট বসিয়ে দেবো 4। তো এবার কি করব, দেখো 4 আর 4 এর গুণ করবো, তাহলে 4 × 4 = 16। আচ্ছা, আর একটা কি বলেছে 5, 4 হর কি বলেছে 4, তার মানে হরে বসিয়ে দিলাম 4। তাহলে দেখো 4 × 5 = 20। এবার দেখো 16/4 আর 20/4 এর মধ্যে আমাদের কটা মূলদ সংখ্যা বলেছে 3টা। আচ্ছা, তাহলে আমরা কি এরকম লিখতে পারি যে অতএব 4 ও 5 এর মধ্যে 4 ও 5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হলো, 3টি মূলদ সংখ্যা হলো। দেখো প্রথমত যেটা আমরা পাবো 16 পরের ঘর কি আছে 17, তার মানে আমরা বলতে পারি 17/4। তার পরের ঘর কি আছে 18, তার মানে বলতে পারি 18/4। তার পরের ঘর কি আছে 19, দেখো 19/4। এবার আর একটা যদি বেশি যায় তো আমরা নিচকেও যত দিয়ে গুণ করবো, এখানেও মানে হর হর একই আনবো, দিয়ে একটু বেশি সংখ্যা দ্বারা গুণ করবে, তাহলে দেখবে বেশি পাবে, ঠিক আছে। মানে এখানেও নিচ নিচ মানে এক কথায় হরটাকে একই নিয়ে আসতে হবে। এটা শর্টকাট প্রসেস আমি একটা বললাম যে যটা মূলদ সংখ্যা বের করতে বলবে তার সঙ্গে 1 যোগ করে দিবে, দিয়ে হরগুলোকে একই নিয়ে আসবে, দিয়ে করবে। ক্লিয়ার? আচ্ছা, সেম প্রসেসে আমরা হচ্ছে 6 নাম্বার যে অঙ্কটা আছে এই একই প্রসেসে করব। যে আমাদের বলেছে 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা। আচ্ছা, এখানে আমাদের এগুলোকে কিন্তু সংখ্যা রেখা স্থাপন করতে বলেছে, তোমরা এটা সংখ্যা রেখা স্থাপন করবে 17/4 কে, ঠিক আছে। প্রথম ভাগ করবে, দেখবে 4 × 4 = 16, মানে 4 এর পরে থাকবে আর দেখবে 5 এর আগে থাকবে, মানে 1 2 3 4 5 নেবে, তারপর 5 এর মধ্যে একটু ডিফারেন্স, 4 এর পর ডিফারেন্স রাখবে 4 আর 5 এর মধ্যে, দিয়ে তার মধ্যে এখানে সংখ্যা রেখা স্থাপন করে নেবে তোমরা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে সেম মানে 6 এর যে অঙ্কটা আছে আমি এই প্রসেসই করব। দেখো 6 এর যে অঙ্কটা বলেছে আমাদের 1 ও 2 এর মধ্যে 6টা মূলদ সংখ্যা বলেছে। 1 ও 2 এর মধ্যে কটা বলেছে 6টি মূলদ সংখ্যা। তাহলে এখানে লিখবো 1, এখানে লিখবো 2। তাহলে 1 ও 2 এর মধ্যে কটা মূলদ সংখ্যা, মানে সমতুল্য মূলদ সংখ্যা লিখি যার কটা বলেছে 6টা বলেছে, তার মানে ঠিক এই জায়গাটা আমরা কি করব 6 + 1 মানে এখানে 7 করব, ঠিক আছে। তাহলে আমাদের দরকার প্রথমে 1, তাই তো নাকি, আমাদের দরকার 1। তাহলে আমরা লিখতে পারি এখানে যে 1 সমান হরে লিখে দাও 7, আর আমাদের 2, তার মানে 2 সমান হরে লিখে দাও 7। তাহলে 7 কে কি হবে 7, আর এখানে দেখো 7 দুগুণে কি হবে 14। তাহলে দেখো কাটাকাটি করলে 2 আসছে, কাটাকাটি করলে 1ই আসছে। তাহলে ঠিক তার পরের ঘর মানে এখানে হবে 1, এখানে হবে 2, 6টি মূলদ সংখ্যা বলেছে। আচ্ছা, এবার আমরা পরপর মূলদ সংখ্যা লিখবো। দেখো 7 এর পরের ঘর মানে নিচের তো 7ই থাকছে, 7 এর পরের ঘর কি হবে 8, তার মানে 8/7 একটা বলতে পারি। আচ্ছা, তারপরে আমরা যেটা পাবো 9/7, তারপরে পাবো 10/7,
11/7, 12/7, 13/7, দেখো 1 2 3 4 5 6, 6টা মূলদ সংখ্যা আমাদের হয়েছে। তারপর 14/7 মানে তো 2 চলে এসেছে। তাহলে এদের মধ্যে থাকবে, অর্থাৎ 1 ও 2 এর মধ্যে থাকবে এরকম হচ্ছে 6টা মূলদ সংখ্যা বলেছিল। তাহলে আমাদের এই টাইপের যদি প্রসেস বলে, যদি একটা বের করতে বলে তাহলে দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করে দেব। কিন্তু যদি 3টা বা 4টা বা 2টো 5টা 6টা এরকম টাইপের মানে যদি আনলিমিটেড এভাবে বাড়তে থাকে, তখন তার সূত্র হচ্ছে এটা একটা প্রসেস। আর না হলে আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে প্রথমটাকে x ধরে নেব, পরেরটাকে y ধরে নেব, যটা বের করতে বলবে তাকে n ধরবো, দিয়ে একটা সূত্র আছে y - x বাই হচ্ছে n+1, ঠিক আছে। দিয়ে সেখান থেকে হচ্ছে তোমরা d এর মানটা বের করবে, তারপর x+d মানে হচ্ছে একটা মান পাবে x+2d। এবার এটা করতে গেলে আমি বলবো যে বেশি সময় লাগবে, কিন্তু আমার কাছে যেটা মানে জানা প্রসেস আছে, শর্টকাট প্রসেস আছে যেখানে তাড়াতাড়ি হবে, সেটাই আমরা করব। এবার তোমাদের যদি মনে হয় যে না ওই প্রসেসে করব, তোমরা দেখবে 6 নম্বর পাতাতে উদাহরণে দেওয়া আছে যেটা 18 নম্বর প্রয়োগ, সেই প্রসেসে তোমরা করতে পারো। কিন্তু আমি বলবো যে ওখানে একটু হয়তো বেশি সময় লাগতে পারে, তার থেকে ভালো এই প্রসেসে করা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 7 নম্বর যে অঙ্কটা আছে, মানে এতক্ষণ আমরা কি করলাম, পূর্ণ সংখ্যাতে করেছি, এবার কিন্তু ভগ্নাংশ দিয়ে বলেছে। দেখো যে 1/5 ও 1/4 এর মধ্যে, 1/5 ও 1/4 এর মধ্যে 3টে মূলদ সংখ্যা লিখতে হবে। তার মানে 1/5 আর লিখতে হবে 1/4 এর মধ্যে 3টে মূলদ সংখ্যা খুঁজবো। আচ্ছা, যখনই বাই আকারে থাকবে আমি একটা শর্টকাট প্রসেস বলবো, যে তোমরা y x n d এইসব না বের করে একটা শর্টকাট প্রসেস বলছি। প্রথমত আমরা কি করব, এই যে হরে যেগুলো থাকবে না, হরকে একই মানে নিয়ে আসো, দুটোর হরকে মানে দুটো ভগ্নাংশের হরেই একই নিয়ে আসতে হবে। দেখো আমরা নিয়ে আসতে পারি যদি 4 দ্বারা গুণ করি, আর এখানে যদি 5 দ্বারা, তাহলে 20 আসবে, কিন্তু আমরা কিন্তু তার মধ্যে সংখ্যা পাবো না। তাই আমরা কি করব, হরকে একটু বেশি সংখ্যা দ্বারা, আমি বলবো যে একটু বেশি সংখ্যা দ্বারা গুণ করো। যখনই তুমি বেশি সংখ্যা দ্বারা গুণ করবে তখন কিন্তু তুমি বেশি মান পাবে। অর্থাৎ হরকে ধরো সাপোজ আমি হরের নিচে 5 আছে, মানে 5 20 100, মানে এখানে 100 নিয়ে আসবো, তার মানে এখানে 100 নিয়ে আসতে হবে। আচ্ছা, ধরো আমি 1/5 এর সঙ্গে আমি হরকে গুণ করলাম কত, 20 দ্বারা, তাহলে 5 20 কত আসছে, 100। আচ্ছা, এখানেও লিখি, ওপরটা আমি পরে আসছি, 1/4, 4 এর সঙ্গে কত গুণ করলে 100 আসবে, 25, তার মানে এখানে 25 গুণ করলাম। তার মানে নিচে যদি 25 গুণ করি, ওপরেও 25 গুণ করতে হবে, গণিত 25। নিচে যদি 20 গুণ করি, উপরেও গুণ করতে হবে কত, 20। তার মানে এখান থেকে আমরা বলতে পারি 20 এর সঙ্গে যদি 1 গুণ করি, 20, 5 20 কি হবে, 100। 25 এর সঙ্গে যদি 1 গুণ করি কি পাবো, 25, 4 25 কি আসবে, 100। এবার দেখো 100 এর মধ্যে 20 আর 100 এর মধ্যে 25, এবার এর মধ্যে আমাদের কি বলেছে, যে 1/5 ও 1/4 এর মধ্যে 3টে মূলদ সংখ্যা বলেছে, তাই না? দেখো তো 21/100 বলতে পারি না, 22/100 বলতে পারি না, 23/100 বলতে পারি না। তাহলে আমরা যখন একটু বেশি সংখ্যা দ্বারা গুণ করবো না, তখন হচ্ছে মানটা কি পাবো, বেশি পাবো। আর কম সংখ্যা দ্বারা গুণ করা যায়, তুমি করতেই পারো, কিন্তু কি দেখবে যে হয়তো 3টা বলেছে, তুমি 2টো পাচ্ছ বা 1টা পাচ্ছ। তাহলে সবসময় তুমি 5-এর এখানে তুমি 500 নিয়ে আসতে পারো, ঠিক আছে, মানে এমন কিছু গুণ করো মানে নিচে মানে আসবে, মানে আমার জানো যে দুটোকেই গুণ করে একই নিয়ে আসতে পারি, কিন্তু একটু বেশি সংখ্যা দ্বারা গুণ করো। তাহলে এখন আমরা বলতে পারি যে অতএব 1/5 ও 1/4, 1/5 ও 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা, 3টি মূলদ সংখ্যা। তাহলে 1/4 ও 1/5 এর মধ্যে 3টা মূলদ সংখ্যা কি হবে, 21/100, 22/100 আর হচ্ছে 23/100, 2400 নিতে পারো তোমরা। তাহলে 1/5 ও 1/4 এর মধ্যে 3টা মূলদ সংখ্যা হচ্ছে 21/100, 22/100, 23/100। তাহলে তোমাদের যদি এই টাইপের মানে ভগ্নাংশ দেয়, তাহলে তার প্রসেস হচ্ছে এটা। আমি প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি, যখন একটা মূলদ সংখ্যা বের করতে বলবে, দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করবে। যখন একের বেশি মূলদ সংখ্যা বের করতে বলবে, তখন শর্টকাট প্রসেস হচ্ছে তোমরা হরগুলোকে একই এককে মানে জটা বলবে, তার সঙ্গে 1 যোগ করে আছে, হর একই নিয়ে আসবে, হরের সঙ্গে যেটা বলেছে সেটা গুণ করে দেবে দুটোতে, তাহলে দেখবে তার মধ্যে পেয়ে যাবে। যখন ভগ্নাংশ থাকবে তখন হরকে বেশি সংখ্যা দ্বারা গুণ করা হচ্ছে, একই মানে একই টাইপের নিয়ে আসবে দুটো, দিয়ে তার মধ্যে পেয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 8-এর যে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে, 8-এ দুটো হচ্ছে এমসিকিউ টাইপের মানে 1 মার্কের প্রশ্ন।
এমসিকিউ বলতে পারো বা 1 মার্কের প্রশ্ন বলতে পারো, ঠিক আছে। সত্য মিথ্যা বলছে, বক্তব্যটি সত্য যদি হয় তাহলে তার পাশে টি, আর যদি মিথ্যা হয় তাহলে তার পাশে এফ বসায়। এবার এখানে একটা কথা বলি, অনেকে ভুল করে দেয় এই জায়গাটায়, যে সত্য আছে মানে সত্য লিখতে গেল। দেখো তোমাকে কিন্তু বলে দিয়েছে যে যদি সত্য হয় তাহলে ব্র্যাকেটে যেটা বলেছে টি লিখতে হবে, মানে যে বক্তব্য যদি সত্য হয় তাহলে পাশে তুমি টি লিখবে, ওখানে ঠিক লিখতে যাবে না, বা ভুল মানে ভুল আছে মানে হচ্ছে মিথ্যা আছে মানে ভুল লিখতে যাবে না, মানে সত্য কথাটা বলেছে মানে টি লিখতে হবে। ওখানে যেহেতু ইনফরমেশন দিয়েছে, শুধু এই সাবজেক্ট বলে না, যে কোনো সাবজেক্টে, ভূগোল হতে পারে, ইতিহাস হতে পারে, কারণ ভূগোল ইতিহাসে বেশি ট্রু ফলসের এরকম ডেবিট থাকে। এখানে আমাদের প্রশ্নটা বলছে যে 1 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখবে, দুটো পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যায় পাই। আমরা যে কোনো পূর্ণ সংখ্যা একটা বাস্তব মানে আমরা উদাহরণ নিয়ে নেবো, দিয়ে হচ্ছে আমরা বুঝবো, তাহলে বেশি বেটার হবে। তাহলে ধরো দুটো পূর্ণ সংখ্যা নিলাম, একটা 2 নিলাম আর একটা 4 নিলাম। তাহলে কি বলেছে, দুটো পূর্ণ সংখ্যার প্রথমত বলছে যোগ করব, পূর্ণ সংখ্যা পাবো, তারপর বিয়োগ করব, পূর্ণ সংখ্যা পাবো, গুণ করব, পূর্ণ সংখ্যা পাবো, মানে 3টা প্রসেস। তাহলে প্রথমে যোগ করি, দেখো 2 আর 4 যদি যোগ করি তাহলে কি পাবো, 6 পাবো। আচ্ছা 6ও তো একটা পূর্ণ সংখ্যা, তাই না? +6 হতে পারে, -6 হতে পারে, কিন্তু পূর্ণ সংখ্যা তো। পূর্ণ সংখ্যার সংজ্ঞাতে আমরা জানি 0 এবং সমস্ত ধনাত্মক ও সমস্ত ঋণাত্মক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। তার মানে তো আমরা বলতে পারি 2 ও 4 হচ্ছে কি বলতো, পূর্ণ সংখ্যা। মানে যোগ করছি, তার মানে 2 ও 4 মানে যে কোনো আমরা যখন পূর্ণ সংখ্যা যোগ করবো কিন্তু আমরা পূর্ণ সংখ্যাই পাবো। আচ্ছা এবার বিয়োগ করি, ধরো 2 থেকে -4, বড় সংখ্যার আগে মাইনাস আছে, তার মানে এখানে বসাবো মাইনাস। 4 থেকে 2 যদি বিয়োগ করি কত হবে, 2, তার মানে -2 হবে। আচ্ছা -2 তো একটা পূর্ণ সংখ্যা, তাই না? তার মানে এটাও কিন্তু মানছে যে দুটো পূর্ণ সংখ্যা যখন যোগ করব পূর্ণ সংখ্যা পাবো, যখন বিয়োগ করব পূর্ণ সংখ্যা পাবো। আচ্ছা এবার যেটা বলেছে যে গুণ করে কি পূর্ণ সংখ্যা পাবো। আচ্ছা গুণ করি, ধরো 2 আর 4 আমি গুণ করছি, তাহলে 4 দুগুণে কি হবে বলো তো, 8 হবে। তার মানে 8ও তো একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি, তাই না? তাহলে এই যে মানে কনসেপ্টটা আছে, এই জায়গাটা আমরা কিন্তু বলবো যে ট্রু, মানে হচ্ছে ঠিক, দুটি পূর্ণ সংখ্যার 1, ঠিক আছে, ট্রু হবে। দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ ও গুণ করে পূর্ণ সংখ্যা পাই, এই কনসেপ্টটা হচ্ছে ঠিক। কারণ দুটো পূর্ণ সংখ্যা যোগ করলে হচ্ছে আমরা পূর্ণ সংখ্যা পাবো, বিয়োগ করলেও পূর্ণ সংখ্যা পাবো, গুণ করলেও পূর্ণ সংখ্যা পাবো, ঠিক আছে। আচ্ছা এবার 8 2 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করো, বলেছে দুটি পূর্ণ সংখ্যা যদি ভাগ করি তাহলে পূর্ণ সংখ্যা পাবো। ধরো দুটো পূর্ণ সংখ্যা নিলাম, আমি ওই 2 4 দিয়ে বোঝাই, ধরো 4 আর 2 নিয়েছি, তাহলে 4 আর 2 যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু পূর্ণ সংখ্যাই পাবো। কিন্তু দেখো এই জায়গাটা আমি একটু সরিয়ে রাখলাম, ধরো আমি 2 নিলাম আর 3 নিলাম, তাহলে যখন 2 আর 3 এর ভাগ করবো তার মানে কি পাবো বলো তো, 2/3 পাবো। এই 2/3 কিন্তু আমরা পূর্ণ সংখ্যা বলতে পারবো না, কারণ এটা ভগ্নাংশে চলে এসছে। পূর্ণ সংখ্যা মানে 0 1 2 3, আবার -1 -2 এভাবে যাবে, ঠিক আছে, কিন্তু ভগ্নাংশতে তো আসবে না। তাহলে কোনো সময় হতে পারে, আবার কোনো সময় হচ্ছে না। তার মানে আমরা কিন্তু এটা যদি ওরা বলে দিত যে সর্বদা হবে না, বা হচ্ছে যে কিছু একটা বলে দিবে এরকম টাইপের, যে সব সময় হবে না বা সব সময় হবে, এই টাইপের যদি বলতো তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে হ্যাঁ। কিন্তু যেহেতু এই কথাটা বলা হয়েছে যে দুটো পূর্ণ সংখ্যার ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই, সর্বদাই কথাটা বলা হয়েছে, তার মানে কিন্তু ভুল। আমরা পেতে পারি কিন্তু সর্বদা পাবো না, আমরা পেতে পারি কিন্তু সর্বদা পাবো না, তার মানে এটা মিথ্যা। তার মানে 8 2 যেটা আছে সেটা এফ লিখে দেবো, মানে ফলস। ক্লিয়ার? এরপরে লাস্ট যে অঙ্কটা আছে, অর্থাৎ কোষে দেখি 1.1 9 নাম্বার যে অঙ্কটা আছে, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, মানে পার্ট। দেখো এমসিকিউ 1 মার্কের জন্য আমি বলবো। কি বলছে দেখো, বলছে দুটি মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ও ভাগ, মানে ভাজক যদি শূন্য না হয়, তার মানে যোগ করো বিয়োগ করো গুণ করো ভাগ করো, তাহলে কি সংখ্যা পাবে। আচ্ছা আমি ধরো সাপোজ বললাম যে 1, আমি সাপোজ ধরো বললাম 1, তার সঙ্গে আমি যোগ করছি 1, তাহলে 1 যোগ 1 করে কি পেলাম 2। আচ্ছা ধরো 1 বিয়োগ 1 করলাম, কি পেলাম 0। আচ্ছা ধরো 1 গণিত 1, কি পেলাম 1 পেলাম। ধরো 1 ভাগ হচ্ছে 1, কি পেলাম 1/1 পেলাম। তাহলে আমি যোগও করলাম, আমি বিয়োগও করলাম, গুণও করলাম, ভাগও করলাম, তারপরে যে সংখ্যাগুলো পেলাম এই সংখ্যা, অর্থাৎ 2 কে আমরা কি এই কথা বলতে পারি 2/1, 0 কে বলতে পারি 0/1, 1 কে এখানে আমরা বলতে পারি 1/1, আর 1/1 তো আছে।
তো সবাইকে কিন্তু দেখো আমরা একটা ট্রামের মানে যে প্রথমেই আমি কথাটা বলেছিলাম রেশিওনাল নাম্বার, ওই রেশিওনাল নাম্বার আকারে কিন্তু আমি সাজিয়ে নিতে পারছি, অর্থাৎ মূলদ সংখ্যা আকারে কিন্তু আমি সাজাতে পারছি। তাহলে এগুলো সমস্ত মানে চারটাই যে যোগ করব, বিয়োগ করব, গুণ করব, ভাগ করব, আমরা কিন্তু মূলদ সংখ্যা আকারে সাজাতে পারবো। তার মানে আমরা এখন বলতে পারি যে যোগ মানে দুটি মূলদ সংখ্যা, যেহেতু এখানে মূলদ সংখ্যা বলা হয়েছে মানে একটা মূলদ সংখ্যা বলতেই পারি আমি বাই আকারে লিখে নিই, তার মানে কি তাই না 1/1 তো আসবে, এখানেও 1/1 আসবে, নিচে কিছু না মানে 1 আছে, এক মূলদ সংখ্যা, ঠিক আছে। তার মানে এখন আমরা বলতে পারি যে দুটো মূলদ সংখ্যা তুমি যোগ করো, তুমি বিয়োগ করো, গুণ করো, ভাগ করো, অলওয়েজ মূলদ সংখ্যাই পাবে। ক্লিয়ার? আর একটা জিনিস তোমাদের বলে দিই, ঠিক আছে, ভিডিও শেষে লাস্ট একটা কথা। ধরো সাপোজ বললে 1/0, এটা কি মূলদ সংখ্যা? দেখো 1/0 এটা কিন্তু p/q আকার প্রকাশ করা যাবে। এখানে একও হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ পিও পূর্ণ সংখ্যা, কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা কিন্তু আসছে, মানে দুটো স্টেপ মানছে। কিন্তু দেখো কিউ নট ইকুয়াল টু 0 এই শর্তটা কিন্তু মানছে না, এই জায়গাটা হয়ে যাচ্ছে কিউ ইজ ইকুয়াল টু 0। আমি বলেছিলাম মূলদ সংখ্যা হতে গেলে তোমাকে 3টা স্টেপ পি ফলো করতে হবে। যদি 3টা স্টেপের মধ্যে একটা স্টেপ জাম্প করে দেয়, অর্থাৎ যেখানে একটা স্টেপ কিন্তু জাম্প করছে, তার মানে হবে না। 1/0 এটা কিন্তু আমরা বলতে পারবো না যে মূলদ সংখ্যা, যদিও এটার মান হচ্ছে অসঙ্গত, ঠিক আছে, কিন্তু 1/0 ধরো কেউ লিখেছে দিয়ে বলছে এটা কি মূলদ সংখ্যা, কিন্তু এটাই যদি 0/1 হয়ে যেত, এটাই যদি এরকম হয়ে যেত 0/1, মানে এই যে 0 দিয়ে বলছিলাম 0 কি একটা মূলদ সংখ্যা, তখন তো আমি বললাম, তখন কিন্তু আমরা বলতে পারি যে হ্যাঁ হবে, কিন্তু নিচে যদি 0 চলে আসে তার মানে কিন্তু হবে না। ক্লিয়ার? তো আজকে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে শীঘ্রই তোমাদের নেক্সট যে পার্ট আছে নেক্সট পার্টের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলকে গুড বাই, টাটা।